তোমাকে বলেছিলাম না মন খারাপ করে থাকবে না। তুলি চোখ নামিয়ে হালকা গলায় বলে ওঠে, তুমি থাকতে মন খারাপ করার সুযোগই বা কই আমার? এই বাক্যটা যেন দুজনের মাঝে জমে থাকা সব ক্লান্তি মুছে দেয়। রায়হান হালকা হেসে তার ঠোঁট ঠেকিয়ে দেয় তুলির ঠোঁটে। এই চুম্বনে কোনো তাড়া নেই, কোনো তীব্রতা নেই, আছে শুধু প্রশান্তি, বিশ্বাস আর ভেতরে থেকে উঠে আসা ভালোবাসা। তুলির হাত ধীরে ধীরে উঠে গিয়ে রায়হানের চুল আঁকড়ে ধরে। রায়হান তুলির কোমর শক্ত করে চেপে ধরে আরো কাছে টেনে নেয়। ঠোঁটের স্পর্শ গভীর হতে থাকে, যেন তারা দুজন মিলে সময় থামিয়ে দিয়েছে। কিছু সময় পর রায়হান তুলির ঠোঁটের স্পর্শ ত্যাগ করে একটু সরে আসে। রায়হান তাকিয়ে থাকে তুলির দিকে। তুলির চোখ বন্ধ, নিঃশ্বাস তীব্র, যেন এই মাত্র একটা অনুভবে ঝড় বয়ে গেছে তার ভেতর দিয়ে। তুলি আস্তে করে চোখ মেলে তাকায় রায়হানের দিকে, চোখে লাজুক জল চাপা প্রেম। রায়হান তুলির কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, আজ একটু বেশি করে আদর করে দেই। তুলি লজ্জা পেয়ে হেসে মুখ ফিরিয়ে নেয়। রায়হান তা দেখে হেসে ওঠে। তারপর হঠাৎ করে তুলিকে কোলে তুলে নিয়ে বলে ওঠে, বিয়ের এতদিন পরেও এত লজ্জা? কবে ভাঙবে এই লজ্জার পাহাড়? তুলি মুখ ঢেকে হাসে, যেন ভালোবাসা নিজেই মুখ লুকিয়েছে। রায়হান তুলিকে যত্ন করে বিছানায় শুয়ে দেয়, যেন একটা ফুল শুয়ে রেখেছে। তারপর এগিয়ে গিয়ে ধীরে দরজা বন্ধ করে দেয়। বাইরের পৃথিবীর শব্দ, আলো, বাস্তবতা আটকে যায় সে দরজার ওপারে। রায়হান ফিরে তুলির দিকে তাকায়। তুলি লজ্জায় চোখ বন্ধ করে আছে, কিন্তু মুখে লেগে আছে চিরন্তন ভালোবাসার হাসি। রায়হান ধীরে ধীরে এগিয়ে এসে তুলির পাশে আটশোয়া হয়। তুলির কপালে একটা ভালোবাসার স্পর্শ আঁকে রায়হান। তারপর গালে ভালোবাসার স্পর্শ দেয়, আর তারপর ঠোঁটে ঠোঁট রাখে ধীরে গভীরভাবে। তুলির হাত দুটি রায়হান নিজের হাত দিয়ে আঁকড়ে ধরে দৃঢ় কিন্তু কোমল এক বন্ধনে। ঘরটা নিঃশব্দ হয়ে যায়, যেন ঘড়ির কাঁটাও থেমে গেছে। রাত ধীরে ধীরে এগিয়ে যায় ভালোবাসার ছায়ায়। চাঁদের আলো জানালার কাজ ছুঁয়ে এসে পড়ে তুলির গায়ে, আর সেই আলোয় রায়হান আর তুলির ছায়া জড়িয়ে থাকে, ঠিক যেমন তারা জড়িয়ে থাকে ভালোবাসায়। শুরু হয় আরেকটি ভালোবাসায় পূর্ণ উষ্ণ গভীর এক রাত। সকালটা যেন তুলোর চাদরে মোড়া। জানালার ফাঁক গলে সূর্যের আলো ঘরের বারান্দায় পড়েছে। একটি নিঃশব্দ কোমলতা ছড়িয়ে পড়েছে সারা বাড়িতে। বাহিরে পাখির ডাক, দূরে রিকশার ঘণ্টা, আর গাছের পাতার কাঁপন মিলে একটি ক্লাসিক শহরের সকাল। তুলি ভোরে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছে। রান্না শেষ, ডাইনিং টেবিলে খাবার এনে রাখছে। টেবিলে সাজিয়েছে রুটি, ডিম ভাজি, আলু ভাজি আর চা। পুরো টেবিলে একটা সুবাস ছড়িয়ে গেছে, যেখানে যত্ন মিশে আছে। ঘরের আরেক পাশে সোফায় বসে রনক শেখ চশমা চড়িয়ে খুবই মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ছেন, কপালে সামান্য ভাঁজ। তুলি ধীর পায়ে রনক শেখের কাছে গিয়ে বলে ওঠে, আব্বা আসুন, খাবার দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। রনক শেখ খবরের কাগজ থেকে চোখ না তুলে গলায় কোমলতা এনে বলে ওঠে, আসছি মা। রনক শেখের কণ্ঠে বয়সের ভার স্পষ্ট। চশমার নিচে লুকিয়ে থাকা চোখ দুটো হয়তো হঠাৎ করে জ্বলে উঠত। এখন তা কেবলই শান্ত আর ক্লান্ত। রনক শেখ পেপার ভাঁজ করে রেখে টেবিলের দিকে এগিয়ে আসেন। চেয়ার টেনে বসতেই তুলি তার সামনে রুটি আর ডিম ভাজি, আলু ভাজি দিয়ে প্লেট সাজিয়ে এগিয়ে দেয়। হালকা গলায় বলে ওঠে, এই নিন, আলু ভাজিটায় একটু বেশি ঝাল দিয়েছি, আপনার পছন্দ মতো। রনক শেখ মুখ তুলে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, তোমার মতো কেউ বোঝে না আমার জীবের খবর। তুলি হালকা হাসে। এমন সময় রায়হান আর ঋষভ এসে বসে টেবিলে। রায়হান তুলির দিকে তাকায়। মেয়েটার মুখটা গরমে ঘেমে লাল হয়ে আছে। তুলি রায়হান আর ঋষভকে খাবার এগিয়ে দিতে দিতে বলে ওঠে, গরম গরম, তাড়াতাড়ি খাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। ঋষভ ইতিমধ্যে রুটি ছিঁড়ে আলু ভাজি দিয়ে মুখে দেয়। এই সময় আকলিমা বেগম মাথার কাপড় টেনে টেবিলে এসে বসে। মুখটা তার বেশ কঠিন, আর চিবুকটা শক্ত। তুলি বিনয়ের সঙ্গে বলে ওঠে, আম্মা, আপনাকে খাবার বেড়ে দিই। আকলিমা বেগম চোখ না তুলে বলে ওঠে, না, তার কোনো দরকার নেই, সময় হলে আমি নিজেই নিয়ে খেতে পারবো। তুলির মুখটা থমকে যায়। হাসি মাখা চেহারাটা মুহূর্তে স্তব্ধ হয়ে পড়ে। রায়হান তুলির দিকে তাকিয়ে চোখে ইশারা করে কষ্ট না পেতে। তুলি হালকা মাথা নাড়ালেও চোখে লুকানো কষ্টটা তার অজান্তেই প্রকাশ পায়। রায়হান মুখ ঘুরিয়ে বাবার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে ওঠে, আব্বা, আপনার কি শরীর খারাপ লাগছে? আজকে দেখতে একটু অসুস্থ মনে হচ্ছে। কথাটা শুনে তুলির হাতে চামচ থেমে যায়। ঋষভ মুখে রুটি চিবোনো বাদ দিয়ে বাবার দিকে তাকায়।
আকলিমা বেগম এক মুহূর্ত দৃষ্টিপাত করে স্বামীর দিকে। সবার এমন দৃষ্টিতে রনক শেখ কিছুটা ইতস্তত বোধ করে। গলা খাকারি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে ওঠে, না না, আমি ঠিক আছি বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা খাও। রনক শেখ কথাটা বললেও মুখের কাঠিন্য, চোখের নিচের কালি, কথার মাঝে লুকানো অন্য মনস্কতা সবকিছুই চোখ এড়ায় না রায়হানের। ঋষভ খাওয়া থামিয়ে বলে ওঠে, আব্বা, যদি খারাপ লাগে চলুন আমরা ডক্টরের কাছে যাই। এখন না হোক, পরে আরও খারাপ হলেও সমস্যা হবে। রনক শেখ মাথা নাড়িয়ে বলে ওঠে, না বাবা, তার দরকার নেই আপাতত, পরে দরকার হলে আমি নিজেই বলবো তোমাদের, চিন্তা করো না। আকলিমা বেগম কণ্ঠে অভিমান মিশিয়ে বলে ওঠে, তুমি বলবা আর আমরা সেটাই বিশ্বাস করব। কখনো কোনো সমস্যার কথা তুমি বলো, বুক ফেটে যায় তবুও চুপ করে থাকো। ঠিক সেই মুহূর্তে রনক শেখের বাটন ফোন বেজে ওঠে। রনক শেখ ফোনটা হাতে নেয়। ফোন স্ক্রিনের দিকে তাকাতেই ধীরে ধীরে তার মুখটা কেমন শুকিয়ে আসে। চোখে এক ধরনের সংকোচ, যেন কল করা নামটা দেখে হিম হয়ে গেছে। টের পায় বাবার দৃষ্টি বদলে গেছে। রায়হানের কপাল কুঁচকিয়ে যায়। কে ফোন করেছে? কল করা ব্যক্তির নাম দেখে বাবা এমন হয়ে গেল কেন? রিং বাজতে বাজতে থেমে যায়, কিন্তু রনক শেখ ফোন রিসিভ করে না। সবাই একে অন্যের মুখের দিকে তাকায়। নীরবতা ঘরের চায়ের কাপে ভেসে থাকা ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। রায়হান ধীর কণ্ঠে বলে ওঠে, আব্বা, কিছু হয়েছে? কোনো সমস্যা? রনক শেখ চমকে উঠে মাথা নাড়িয়ে বলে ওঠে, না না, কোনো সমস্যা না। ঋষভ আস্তে করে বলে ওঠে, কিন্তু আব্বা, আপনার মুখটা তো। ঋষভ কথা শেষ করার আগেই রনক শেখের ফোনটা বেজে ওঠে। রনক শেখ এবার তড়িঘড়ি করে চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, তোমরা খাও, আমার খাওয়া শেষ। আমার একটা জরুরি কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। কথাটা বলেই রনক শেখ দ্রুত নিজের রুমের দিকে চলে যায়। হাঁটার মাঝে ছিল একরাশ অস্থিরতা। সবাই তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। এক অদৃশ্য অস্বস্তি ছড়িয়ে পড়ে টেবিলের চারিপাশে। ভার্সিটি লাইব্রেরিটা ছিল যেন নীরব এক উপাসনালয়। লাইব্রেরিটা প্রশান্ত ও শীতল। বাইরে দুপুরে রোদ পুড়িয়ে দিচ্ছে শহরের বাতাস, কিন্তু লাইব্রেরিতে সেই উত্তাপের কোনো ছায়াও নেই। দেওয়াল জোড়া উঁচু কাঠের বুকশেলফে সাজানো হাজারো বই। হালকা আলোয় ঘরটা ধূসর বিষণ্ণতার মতো আলো ছায়া মোড়া। ফ্যানের ধীরে ঘোরা শব্দ ছাড়া চারপাশ নিঃশব্দ। এই নির্জনতা ভেদ করে যেন শব্দ করে হাঁটা অন্যায়। কিছু টেবিলে ছাত্ররা নীরবে বসে আছে, কেউ নোট নিচ্ছে, কেউ বা মনোযোগ দিয়ে বইয়ের পাতায় চোখ রেখেছে। রিমি লাইব্রেরির এক কোণায় দাঁড়িয়ে বই দেখছে। ফিকশন সেক্টরের ঠিক মাঝখানে, যেখানে পুরনো কিছু ক্লাসিক নোবেল রাখা। ছড়িয়ে থাকা বইগুলোর গন্ধে তার মনে হয় এ যেন সময়ের কোনো পুরনো ঘর, যেখানে শব্দের মাঝে আটকে আছে আবেগ। হঠাৎ শেলফের এক ফাঁক দিয়ে রিমির চোখ চলে যায় পাশের সারির এক ছেলের দিকে। ছেলেটি একাগ্রভাবে বই দেখছে, যেন নীরবতার এক অংশ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে চোখ ফিরিয়ে নিতে গিয়েও যেন আটকে থাকে। ভালোভাবে তাকিয়ে দেখে রিমি। আরিয়ান, পরনে একটা ডিপ ব্লু কালারের শার্ট, হাতা ফোল্ড করে রাখা, ব্ল্যাক ডেনিম প্যান্ট, পায়ে ব্রাউন কালারের কেচ, হাতে ওয়াচ। চুলগুলো এলোমেলো হলেও সুন্দর। দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে একটা আত্মবিশ্বাস আর প্রশান্তি। রিমির ঠোঁটের কোণে একটা নরম হাসি খেলে যায়। চোখ সরাতে গিয়েও যেন চোখ সরাতে পারে না। এক অদ্ভুত অনুভূতি ছুঁয়ে যায় তাকে, অজানা, নীরব অথচ স্পর্শযোগ্য। রিমি চুপি চুপি তাকিয়ে থাকে, লুকিয়ে দেখে আরিয়ানের মুখ, চোখ, ঠোঁটে নড়াচড়া। হঠাৎ করে আরিয়ানের কেমন যেন মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে। ভার্সিটি মাঠে, ক্লাসরুমে, রাস্তায় এমন ফিল হওয়ার কারণ আসলেই অনেকে তাকিয়ে থাকে তার দিকে, কিন্তু আরিয়ান পাত্তা দেয় না সেই সব। এখানে লাইব্রেরিতে এমন হওয়ার কথা নেই। আশেপাশে তাকায় আরিয়ান। রিমি দ্রুত নিজেকে আড়াল করে নেয় পাশের তাকের আড়ালে। হৃদস্পন্দন একটু বেড়ে যায় তার। নিজের শরীরের উপস্থিতি সে নিজেই টের পাচ্ছে বেশি করে। বুকের মাঝে একটা অনুচ্চারিত সাড়া। কিছু সময় পর রিমি আবার ধীরে তাকায় আরিয়ানের দিকে। আরিয়ান আবার বই মনোযোগ দিয়েছে। চোখে যেন একটু ভাবনার রেখা, কিন্তু মুখে শান্তির ছায়া। আরিয়ান বই খুঁজতে খুঁজতে রিমি দাঁড়িয়ে থাকা শাড়ির দিকে এগিয়ে যায়। আরিয়ান তাকগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে যাচ্ছে।
রিমির বুক ধক করে ওঠে। আরিয়ানের ওপর থেকে চোখের দৃষ্টি সরিয়ে ব্যস্ততার ভান করে তাকের বইগুলো নাড়াচাড়া করতে থাকে। আরিয়ান এসে দাঁড়ায় রিমির কাছে। এক ঝলক রিমির দিকে তাকায়, কিন্তু রিমি এমনভাবে দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না তার। আরিয়ান আবার নিজের প্রয়োজনীয় বইয়ের খোঁজে তাকের দিকে তাকায়। আরিয়ান ওপরের দিকে তাকাতেই ওপরের তাকে এক জায়গায় তার প্রয়োজনীয় বই দেখতে পায়, পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির ঠিক সামনে। আরিয়ান স্বাভাবিক ভঙ্গিতে ভদ্রভাবে বলে ওঠে, আপনি যদি একটু সাইডে দাঁড়ান তাহলে আমার প্রয়োজনীয় বইটা নিতে পারবো। রিমি মুখ তুলে তাকায় না। হঠাৎ করে পাশ ঘুরে লাইব্রেরি গেটের দিকে হাঁটা শুরু করে দেয়। তার হাঁটার মধ্যেও ছিল একরকম দ্রুততা। আরিয়ান অবাক হয়ে বলে ওঠে, আমি আপনাকে চলে যেতে বলিনি, শুধু একটু সরে দাঁড়াতে বলেছি। রিমি পেছন ফিরে তাকায় না, ধীরে কিন্তু স্বচ্ছ গলায় বলে ওঠে, আমার কাজ আছে তাই যাচ্ছি, আপনার কথার জন্য না। এই বলে রিমি চলে যায়। পরনের ওড়নাটা হালকা দুলে ওঠে। আরিয়ান স্থির তাকিয়ে থাকে মেয়েটির চলে যাওয়ার দিকে। আরিয়ানের চোখে মেয়েটির মুখ ধরা পড়েনি, কিন্তু আরিয়ানের অবাক লাগে। যদিও মেয়েটি বলল তার কাজ আছে, কিন্তু আরিয়ানের মনে হলো মেয়েটির কাজ আছে জন্য চলে যায়নি, পালিয়ে গেল এক প্রকার। সন্ধ্যার আলো ঢুকে পড়েছে শহরের প্রতিটি জানালা দিয়ে। রোদের শেষ ছায়া গায়ে মেখে বাতাসে ভেসে বেড়ায় দিনের ক্লান্তি। চারপাশে ধীরে ধীরে নেমে আসছে নরম নিস্তব্ধতা, যা কেবল সন্ধ্যার ঘরেই থাকে। ঋষভ বরাবরের মতোই টিউশনে এসেছে। পরনে অফ হোয়াইট কালার শার্ট আর একটি জিন্স প্যান্ট, চুল পরিপাটি, চোখে হালকা ক্লান্তি, কিন্তু মুখে রয়েছে সেই চিরচেনা অভিব্যক্তি। ঋষভ ডোরবেল বাজালে মিনিট খানিকের মাঝেই দরজা খুলে যায়। দরজার ওপাশে থাকা মানুষটিকে দেখে মুহূর্তের জন্য ঋষভ একটু থেমে যায়। মানুষটি অরিন। অরিন পরেছে হালকা গোলাপি রঙের কুর্তি, সাদা রঙের ছড়ানো প্লাজো, চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, ছেড়ে রাখা চুল। খুব মিষ্টি লাগছে অরিনকে আজ। ঋষভ তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নেয়। অরিন আস্তে করে বলে ওঠে, কেমন আছেন ঋষভ ভাই? ঋষভ চোখে মুখে কিছুটা নির্লিপ্ততা বজায় রেখে বলে ওঠে, ভালো। তুমি কেমন আছো? জি ভালো, ভেতরে আসুন। অরিন দরজা থেকে একটু সরে দাঁড়ায়। ঋষভ জুতো খুলে ভেতরে ঢুকে। ঘরের পরিবেশ আজ যেন এক ধরনের সাজানো সুবাস। এমন সময় দৌড়ে আসে অয়ন, মুখে দুষ্টু হাসি। অয়ন উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, স্যার, আজ আপনার বার্থডে। ঋষভ চট করে অরিনের দিকে তাকায়, তারপর মুখে হাসি নিয়ে আস্তে করে বলে ওঠে, হ্যাপি বার্থডে অরিন। এই একটা বাক্য যেন অরিনের কানে নয়, হৃদয়ে গিয়ে লাগে। নিজের পছন্দের মানুষটা, যাকে সে মনে মনে পছন্দ করে, সেই মানুষটির মুখ থেকে জন্মদিনের শুভেচ্ছা শুনে মনে হয় এই দিনটার সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়তো এটাই। চোখে একরাশ আনন্দ নিয়ে অরিন বলে ওঠে, থ্যাংক ইউ ঋষভ ভাই। আমি তো আজ তোমার জন্য কিছু আনিনি। অ্যাকচুয়ালি আমি তো জানতামই না আজ তোমার বার্থডে। ওকে, গিফট পাও না থাকলো তোমার। অরিন ছেলে মানুষের রূপে বলে ওঠে, সত্যি? মুক্তি যখন বলেছেন তখন কিন্তু দিতে হবে। ঋষভ মুচকি হেসে বলে ওঠে, অবশ্যই দিব। বলো, কি পছন্দ তোমার? তখনই অয়ন জোরে বলে ওঠে, স্যার, আপনি চকলেট খুব পছন্দ করে। এই সহজ সত্য বলায় ঋষভ অরিন দুজনেই হেসে ফেলে। অরিন কিছুটা লজ্জা পেলেও আনন্দটা লুকোতে পারে না। ঋষভ তাকায় অরিনের দিকে। অরিনের হাসি মুখ আজকাল তাকে বড্ড টানে। পর মুহূর্তে মনে পড়ে এটা ঠিক না। ঋষভ তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। এমন সময় এগিয়ে আসে অরিনের মা মিসেস আরোহী। তার মুখে মমতাময়ী হাসি। ঋষভ মিসেস আরোহীকে দেখে হালকা হেসে ভদ্রভাবে বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি। মিসেস আরোহী হালকা হেসে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, সুস্থই আছি। অয়ন তো তোমার অনেক প্রশংসা করে। তা তোমার স্টুডেন্ট কেমন করছে পড়াশোনায়? ঋষভ হালকা হেসে অয়নকে এক পলক দেখে বলে ওঠে, খুব ভালো আন্টি। অয়ন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনি চিন্তা করবেন না, ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। মিসেস আরোহী মাথা নাড়িয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে। তারপর হালকা হেসে বলে ওঠে, শোনো, আজ আমার মেয়ের জন্মদিন। আমি নিজে হাতে রান্নাবান্নার আয়োজন করছি, তুমি কিন্তু খেয়ে যাবে বাবা। ঋষভ একটু অপ্রস্তুত হয়ে বলে ওঠে, অনেক ধন্যবাদ আপনাকে আন্টি, কিন্তু আমি আজ নয়, অন্য একদিন খাবো। না ঋষভ, তুমি না খেয়ে গেলে আমি কষ্ট পাবো। অয়ন আর অরিন দুজনেই তোমাকে খাওয়ানোর জন্য খুব বায়না করছে।
এখন আমিও রান্না করছি। তুমি যদি না খেয়ে যাও ওরাও মন খারাপ করবে, আমারও মন খারাপ হবে। ঋষভ কিছু সময় দ্বিধায় থাকে, তারপর হালকা মাথা নাড়িয়ে বলে ওঠে, ওকে আন্টি, ঠিক আছে। মিসেস আরোহী খুশি হয়ে বলে ওঠে, ঠিক আছে, তাহলে তুমি পড়ানো শেষ করো, তারপর আমি খাবার সার্ভ করে দেব। ঋষভ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে মিসেস আরোহী চলে যায়। ঋষভ পর মুহূর্তে অরিনের দিকে তাকায়। মেয়েটির মুখে লজ্জার আড়ালে চাপা আনন্দ, চোখে সন্তুষ্টির দীপ্তি। ঋষভ যেন কোনো বিশেষ দিনের বিশেষ অতিথি। ঋষভ চোখ সরিয়ে অয়নের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বলে ওঠে, চলো অয়ন, পড়তে বসি। ওকে স্যার। অয়ন দৌড়ে নিজের রুমে চলে যায়। ঋষভ হেঁটে এগিয়ে যেতে শুরু করলে পেছন থেকে অরিন ধীরে বলে ওঠে, ধন্যবাদ ঋষভ ভাই। ঋষভ একটু থেমে অরিনের চোখে চোখ রাখে, কিন্তু কিছু বলে না। অরিন দ্রুত পাশ ফিরে চলে যায়, কিন্তু অরিনের মুখের উজ্জ্বলতা ঋষভের চোখ এড়ায় না। চোখ, ঠোঁট, এমনকি হাঁটার ভঙ্গিতেও ছিল আনন্দের ছায়া। ঠিক সেই সময় অয়ন ফিরে এসে বলে ওঠে, স্যার আছেন? হ্যাঁ, আসছি। ঋষভ এক পলক অরিনের যাওয়ার পথে দিকে তাকিয়ে ধীরে পা বাড়ায় অয়নের পেছনে পড়ানোর উদ্দেশ্যে। 1.5 ঘন্টা পর ঋষভ অয়নকে পড়ানো শেষ করে। এখন চারিদিকে একরকম নরম আলস্যময় সন্ধ্যা। ঋষভ ডাইনিং টেবিলের একপাশে বসে আছে। টেবিল জুড়ে নানা রকম খাবার। ঋষভের অপোজিট চেয়ারে বসে আছে মিসেস আরোহী। মায়াভরা মুখে একটা পদ তুলে দিচ্ছে ঋষভের প্লেটে। ঋষভ আস্তে ধীরে খাবার খাচ্ছে। অয়ন ঋষভের পাশে বসে খাবার খাচ্ছে আর মাঝে মাঝে ঋষভকে এইটা সেটা জিজ্ঞেস করছে। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে অরিন, চোখে একরকম শীতলতা, কিন্তু দৃষ্টি ঋষভের দিকেই নিবদ্ধ। মিসেস আরোহী হালকা হেসে বলে ওঠে, খাবার কেমন হয়েছে বাবা? খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ঋষভ হালকা কণ্ঠে বলে ওঠে, না আন্টি, একদমই সমস্যা হচ্ছে না, আর খাবার অনেক মজা হয়েছে। মিসেস আরোহী খুশি হয়ে আরো মাংস তুলে দিতে চাইলে ঋষভ বাধা দিয়ে বলে ওঠে, আর না আন্টি, অনেক খেয়ে ফেলেছি অলরেডি, আর খেতে পারছি না। মিসেস আরোহী কিছুটা ধমক মিশ্রিত আদরের কণ্ঠে বলে ওঠে, তুমি থামো তো, আমি তো রোজ তোমাকে এভাবে খাওয়াতে পারি না, তাই আজ আর তোমার কোনো কথা শুনছি না। তুমি ভালো করে খেয়ে না গেলে অরিন আর অয়ন আমাকে নিয়ে তার বাবার কাছে বিচার দিবে। কথাটা বলে মিসেস আরোহী হালকা শব্দ করে হাসে। ঘরটা একটু প্রাণবন্ত হয়ে ওঠে। ঋষভ এক পলক তাকায় অরিনের দিকে। অরিন ঋষভের দিকে তাকিয়ে আছে, কিন্তু ঋষভের চোখে চোখ পড়তেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। মুখটা হালকা লাল হয়ে আসে লজ্জায়। খাবার শেষ হলে মিসেস আরোহী এক বাটি পায়েস নিয়ে এসে ঋষভের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এইটা অরিন নিজের হাতে রান্না করেছে, একটু খেয়ে দেখো তো বাবা কেমন হলো। ঋষভ কিছু না বলে অরিনের দিকে তাকায়, তারপর আবার বাটি এগিয়ে নিয়ে 1 চামচ তুলে মুখে নেয়। পায়েসটা সত্যি অসাধারণ হয়েছে। ঋষভ খেতে খেতে মুচকি হাসে। তার চোখে মুগ্ধতা থাকলেও মুখে কোনো বাড়াবাড়ি নেই। দূর থেকে তাকিয়ে থাকা অরিন এবার একটু হালকা হাসে। তার চোখে মুখে যেন স্বস্তির ঢেউ। খাওয়া দাওয়ার পর্ব সম্পূর্ণ শেষ হলে ঋষভ মিসেস আরোহীর থেকে বিদায় নিয়ে দরজার দিকে এগিয়ে যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অরিনও দরজার কাছে এগিয়ে আসে দরজা লাগানোর জন্য। ঋষভ অরিনের দিকে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, পায়েসটা অনেক মজা হয়েছিল। কথাটা কানে আসতে অরিন চমকে তাকায় ঋষভের দিকে, তারপর চোখ নামিয়ে মুখে হালকা হাসি নিয়ে বলে ওঠে, থ্যাঙ্কস। ঋষভ মুখে মুচকি হেসে বেরিয়ে যায়। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া ছেলেটার সেই হালকা হাসিটা যেন ঘরের বাতাসে রেখে যায় এক রাশ আলোর মতো কিছু। অরিন তাকিয়ে থাকে তার যাওয়ার পথে। ঋষভের হাসি সচরাচর দেখা হয়নি অরিনের, কিন্তু আজ দেখল। ঋষভের হাসিটা কত সুন্দর, একদম তাকিয়ে থাকার মতো। রায়হান বসার ঘরে এক কোণে বসে চায়ে চুমুক দিচ্ছে। তুলির বানানো চায়ের মধ্যে একটা চেনা স্বাদ আছে, কিন্তু চায়ের সাথে সাথে আরো একটা ব্যাপার মাথার মাঝেই ঘুরছে। সকালে বাবার শরীর ঠিক লাগেনি তার কাছে, মুখে একটা অসুস্থ ভাব লেগে আছে। এমনই মনে হয়েছিল রায়হানের। রায়হান জানে তার বাবা এমন মানুষ নন যিনি সহজে কিছু বলবেন বা প্রকাশ করবেন। নিজেই সব চাপা রাখেন, বোঝা বয়ে বেড়ান একা। রায়হানের মনটা ব্যাকুল হয়ে ওঠে। বাবাকে একবার দেখে আসা দরকার। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় বাবার খোঁজ নেওয়াও হয়নি। চাটা শেষ করে কাপটা সেন্টার টেবিলের উপর রেখে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বাবাকে একবার দেখে আসা উচিত। পায়ের আওয়াজ না করে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে যান রনক শেখের ঘরের দিকে। ঘরের কাছে আসতেই কানে আসে রনক শেখের রুদ্ধ স্বরে উচ্চারিত বাক্য, কণ্ঠস্বরে চাপা উত্তেজনা, এমন কিছু কথা যা সাধারণ কোনো আলাপের অংশ হতে পারে না।
ভেতর থেকে স্পষ্ট ভেসে আসে রনক শেখের গলায় বলে ওঠা কথা। দেখুন, আমাকে আর একটু সময় দিন, আমি মিটিয়ে দেব। আপনি এমন করলে আমি কিভাবে সামলাবো সব কিছু? দয়া করে বুঝুন একটু, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আপনি এতটা চাপ দিলে আমি কোথায় যাব? রায়হান দরজার সামনে এসে দাঁড়ায় সরাসরি। দরজার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর চাপা গর্জন অনুভব করে। মনে হয় কথাগুলো কানে নয়, সরাসরি বুকের মাঝখানে এসে আঘাত করছে। তার বাবা এইভাবে কারো কাছে অনুরোধ করছে, এটা সে কল্পনাও করতে পারেনি। দরজার সামনে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে থাকা রনক শেখের পেছন দিকটা দেখতে পায় রায়হান। হাতে ফোন ধরা, পুরো শরীরটা একরকম অস্থিরতায় কাঁপছে। ফতুয়ার পেছনের অংশ ঘামে একদম ভিজে আছে, যেন কোনো শারীরিক নয় মানসিক ঝড় বয়ে যাচ্ছে রনক শেখের ভেতরে। রনক শেখ বুঝতেই পারেনি তার বড় ছেলে পেছনে তার দিকে অস্থির চোখে তাকিয়ে আছে। রায়হানের চোখের অস্বস্তির ঝড় বয়ে যাচ্ছে, তার মস্তিষ্ক অনেক কিছু চিন্তা করে যাচ্ছে। কথা শেষ করে রনক শেখ যখন ঘুরে দাঁড়ায়, তখন হঠাৎ ছেলেকে সামনে দেখে চমকে যায়। চোখ ছলকে ওঠে বিস্ময়ে, ঠোঁট হালকা কেঁপে ওঠে। রায়হান শান্ত কণ্ঠে বলে ওঠে, ভেতরে আসবো? রনক শেখ এক মুহূর্ত চুপ করে থেকে তাড়াতাড়ি মুখের ঘাম মুছে নেয়, চেষ্টা করে চিরচেনা এক হাসি আনতে ঠোঁটে, যদিও সেটা কৃত্রিমতা গোপন রাখতে ব্যর্থ হয়। তারপর তাড়াতাড়ি বলে ওঠে, এসো এসো বাবা, তোমাদের অনুমতি নেওয়ার কি প্রয়োজন? ভেতরে এসো। রায়হান ধীরে ভেতরে আসে, সোজা তাকায় বাবার মুখের দিকে। রনক শেখের চোখে মুখে এক ধরনের অস্থিরতা, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ একসাথে জড়ো হয়ে আছে। রায়হান বাবার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আব্বা, কার সঙ্গে কথা বলছিলেন আপনি? এত বিচলিত দেখাচ্ছে কেন আপনাকে? রনক শেখ চোখ এড়িয়ে বলে ওঠে, এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, পুরনো কিছু দিনের কথা হচ্ছিল, নর্মাল আলোচনা। আলোচনা? কিন্তু আপনি কলে বলেছিলেন আমি সব মিটিয়ে দিব, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এটা কি বন্ধুর সঙ্গে নর্মাল আলোচনার ভাষা হয়? রনক শেখ এইবার চুপ করে থাকে কিছু সময়, তারপর বলে ওঠে, তুমি বুঝবে না বাবা, সব এগুলো বড়দের কথা। আমি বড় হয়ে গেছি আব্বা, আমি আপনার ছেলে, আমি আপনার সব রকম সমস্যায় পাশে দাঁড়াতে চাই। আপনি কিছু লুকিয়ে যদি ভেঙে পড়েন তাহলে কিভাবে কি হবে? রনকের চোখে এক মুহূর্তের জন্য জল চলে আসে, কিন্তু কিছু মুহূর্তেই নিজেকে সামলিয়ে নেয়। ঠিক সেই সময় পাশের মসজিদ থেকে ভেসে আসে এশার আজান। শব্দটা যেন রনক শেখকে এক অব্যক্ত মুক্তির পথ খুলে দেয়। রনক আচমকা বলে ওঠে, আজান হচ্ছে রায়হান বাবা, আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, ফিরে এসে কথা বলবো তোমার সঙ্গে। আমার এখন মসজিদে দেরি হয়ে যাচ্ছে। রায়হান শান্ত কণ্ঠে বলে ওঠে, আব্বা, আপনি তো ভালো নেই। আল্লাহর কাছে ভালো থাকার দোয়াই তো চাইতে যাচ্ছি বাবা। এইটুকু বলে রনক শেখ দ্রুত পাঞ্জাবি গায়ে জড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রায়হান চুপ করে দাঁড়িয়ে থাকে, বাবা যাওয়ার দিকে তাকিয়ে। রনক শেখের পায়ের আওয়াজ মিলিয়ে যেতে ঘরটা নিঃসঙ্গ আরো ভারী হয়ে ওঠে। রায়হান মনে মনে বলে ওঠে, এই মানুষটা কিছু একটা একা একা লড়ছে, আর আমি সেইটার কিছুই জানি না। বাহির থেকে ভেসে আসে আজানের শেষ সুর, আর ঘরের ভেতর ছড়িয়ে পড়ে নীরব উদ্বেগের শেষ সুর। রনি দরজা খুলে ভেতরে ঢুকে। রিমি দরজা খুলে দিয়ে নিজের রুমের দিকে আবারও চলে যায়। বাড়িটা যেন আজ বেশি ঠান্ডা। রনি মাঝের রুমে আসতেই দাঁড়িয়ে পড়ে, চোখ যায় সোফায় বসে থাকা রায়হানের দিকে। রায়হানের চোখ বন্ধ, কপালে ভাঁজ, ঠোঁট শক্ত। তার চিন্তামগ্ন মুখ এক অদ্ভুত ক্লান্তি ছড়িয়ে রাখে সারা ঘরে। রনি আস্তে করে বলে ওঠে, দা ভাই। রায়হান চোখ ধীরে খুলে রনির দিকে তাকায়। রায়হানের মুখে হালকা চিন্তার ভাঁজ। রনি আবার নরম কণ্ঠে বলে ওঠে, এইভাবে বসে আছো যে, কোনো সমস্যা? রায়হান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মাথা নাড়িয়ে বলে ওঠে, না, সমস্যা নেই। তুই গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে নে। আর পড়াশোনার কি খবর তোর? সেমিস্টার পাশ করা লাগবে না? রনি হালকা মাথা চুলকিয়ে বলে ওঠে, জি দা ভাই। আজ খাবার খেয়ে ফোন হাতে নিবি না, পড়তে বসবি, ঠিক আছে? আচ্ছা দা ভাই। এই কথা বলে রনি দ্রুত নিজের রুমে ঢুকে যায়। রুমে ঢুকতেই চোখে পড়ে ঋষভ হাতে বই নিয়ে আটশোয়া হয়ে আছে। রুমের বাতাসে হালকা হালকা শান্তিময়তা, কিন্তু রনির কেমন জানি ক্লান্ত লাগছে। রনি কোনো কিছু না বলে বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ে, মুখটা বালিশে গুজে দেয়। ঋষভ চোখ তুলে তাকিয়ে মুখ কুচকিয়ে বলে ওঠে, ইস রনি, ঘামে ভেজা শরীরে একদম বিছানায় আসলি কেন? যা, আগে ফ্রেশ হয়ে জামা বদলে আয়।
রনি ধীরে মাথা তুলে মুখে বিরক্তিকর ছাপ নিয়ে বলে ওঠে, তুই শুরু করলি কি আবার? আমাকে তোর বকাই লাগবে, তাই না? ঋষভ ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, বকা না, বাস্তবতা বোঝাচ্ছি। শরীরের যত্ন না নিলে শরীর তোকে আর আগলে রাখবে না। রনি বিছানায় বসে বলে ওঠে, তুই এখন দা ভাই, আব্বার মতো কথা বলবি, বুঝেছি আমি, কিন্তু আমি একটু না শুইলে আমার শরীর ব্যথা করবে। ঋষভ তার বইটা পাশে রেখে বলে ওঠে, একটু শুতে গেলেই তো তুই ঘুমিয়ে পড়বি, আর পরে উঠবি না। তার চেয়ে যা, আগে ফ্রেশ হয়ে নে, তারপর যা ইচ্ছে হয় করিস। রনি উঠতে উঠতে বিরক্ত সুরে বলে ওঠে, একদমই জ্বালাবি না আমাকে ভাইয়া, তুই বড্ড জ্বালাস আমাকে। কথাটা বলেই ওয়াশরুমের দিকে হাঁটা দেয় রনি। ঋষভ হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সিগারেটের গন্ধে মুখ ভরে আছে, ছাড়তে বলেছিলাম তোকে। রনি থমকে দাঁড়িয়ে যায়, কিছু সময় চুপ থেকে ধীরে বলে ওঠে, অনেক কমিয়ে দিয়েছি ভাইয়া, সময় তো লাগবে একদম ছাড়তে। ঋষভ একটু চুপ থেকে বলে ওঠে, তাড়াতাড়ি ছাড়, না হলে ব্যাপারটা দাভাইয়ের কানে চলে যাবে কিন্তু। এই বলে ঋষভ উঠে মাঝের রুমে চলে যায়। রনিও মাথা নিচু করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ঋষভ মাঝের রুমে এসে দেখে রায়হান চোখ বন্ধ করে হেলান দিয়ে কপাল কুঁচকিয়ে সোফায় বসে আছে। ঋষভ ধীরে এগিয়ে এসে পাশে সোফায় বসে। কিছু সময় বড় ভাইয়ের মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। গায়ে শ্যামলা রঙে আজ যেন চাপা এক তামাটে ক্লান্তির ছাপ, চোখে হালকা চিন্তার ছাপ। ঋষভ আস্তে করে বলে ওঠে, দাভাই। রায়হান চোখ খুলে তাকায় ঋষভের দিকে। ঋষভ আস্তে করে বলে ওঠে, তোমাকে চিন্তিত লাগছে, কিছু হয়েছে? রায়হান সোজা হয়ে বসে, একটু সময় নিয়ে বলে ওঠে, সত্যি বলতে আসলে একটু চিন্তায় আছি। কিশোর চিন্তা? আব্বাকে স্বাভাবিক লাগছে না আমার, কিছু একটা চাপিয়ে রেখেছে। অস্থির অস্থির লাগে, কেমন যেন লাগছে তাকে। ঋষভ মাথা নাড়িয়ে বলে ওঠে, ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। রায়হান হালকা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, কিন্তু সব থেকে খারাপ লাগছে আব্বাকে কিছু বললেই এড়িয়ে যাচ্ছে, যেন কিছু একটা আমাদের থেকে লুকাতে চাচ্ছে। মাথায় আসছে না আব্বা কি চাপিয়ে রেখেছে নিজের মাঝে। ঋষভ চিন্তায় পড়ে যায়। সেও আব্বাকে লক্ষ্য করেছে, কিন্তু দাভাইয়ের মতো এইভাবে সূক্ষ্মভাবে বিচার করে দেখেনি। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে, কোনো শব্দ নেই, শুধু দূরে জানলা দিয়ে ভেসে আসা রাতের নিঃসঙ্গতা। রায়হান উঠে দাঁড়ায়, ঋষভের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, চিন্তা করিস না, আমি আবারও আব্বার সাথে কথা বলার চেষ্টা করব। এখন অনেক রাত হয়ে যাচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়। আর রনিকে দেখিস যেন খেয়ে ঘুমায়। আমি রুমে যাচ্ছি। ঋষভ মাথা নাড়িয়ে সম্মতি জানালে রায়হান ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে যায়। ঋষভ তাকিয়ে থাকে ভাইয়ের যাওয়ার দিকে, তারপর নিজেও নিজের রুমের দিকে চলে যায়। পেছনে পড়ে থাকে অন্ধকারে ঢাকা মাঝের রুম। ঘরের কোণে জমে থাকা নীরব দুশ্চিন্তা আর কিছু না বলা কথা। বিকেলে রোদ পড়েছে ভার্সিটির প্রান্তরে। ক্লাস শেষ করে রিমি ফ্রেন্ডসদের সাথে কিছু জরুরি নোট ভাগাভাগি করছে আজ। সময়ের হিসেব ভুলে গিয়েছিল আজ। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ভার্সিটির মূল ফটকের দিকে এগিয়ে যাওয়ার সময় কানে ভেসে এলো কিছু চিৎকার, কারণ নাম বারবার উত্তেজিত ধ্বনিতে উচ্চারিত হচ্ছে এবং দিকটি প্রকাশ পাচ্ছে ভার্সিটির প্লেগ্রাউন্ডের দিকে। কৌতূহল বশত সেই দিকে একটু এগোতেই নাম স্পষ্ট হয় রিমির কাছে। আরিয়ান, 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 বাস্কেট মার। চমকে উঠে রিমি, পা থমকে দাঁড়িয়ে যায়। এক ঝলক শীতলতা ছড়িয়ে পড়ে তার চোখে। আরিয়ান। রিমি দ্রুত পায়ে এগিয়ে যায় ভার্সিটির প্লেগ্রাউন্ডের দিকে। প্লেগ্রাউন্ডটা ভার্সিটির এক কোনায়, চারিদিকে নেট দিয়ে উঁচু ঘেরাটোপ দেওয়া। বিকেলে রোদ প্লেগ্রাউন্ডে মাখামাখি হয়ে আছে। প্লেগ্রাউন্ডের পশ্চিম প্রান্তে ৫-৬ জন ছেলে মেয়ে উল্লাসে চিৎকার করছে। আহ্বান, উচ্ছ্বাস, প্রশংসা সব মিলিয়ে যেন এক মঞ্চময় মুহূর্ত। মাঠের মাঝখানে ছেলেরা বাস্কেটবল খেলছে, বল ঘুরছে হাতে হাতে, আবার আকাশ ছুঁয়ে পড়ছে ঝুলে থাকা বাস্কেটে। সবার মাঝে রিমি সর্বপ্রথম চোখ যায় খেলতে থাকা আরিয়ানের দিকে। আরিয়ান হোয়াইট জার্সি ও ব্ল্যাক শর্টস পরে বল হাতে ছুটছে। ফিট টি শার্ট, তার প্রশস্ত কাঁধ ও মসৃণ বাহু জুড়ে বসে আছে নিখুঁতভাবে। পায়ে সাদা কেচ, হাতে কয়েকটা রিস্ট ব্যান্ড। শরীর ঘামে ভিজে উঠেছে, কপাল গলা দিয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখের আত্মবিশ্বাস আর চোখের তীক্ষ্ণতা অন্যরকম। চুল থেকে ঘাম সরাতে হাত দিয়ে চুল ঝাঁকিয়ে নিচ্ছে মাঝে মাঝে।
রিমির দৃষ্টি আরিয়ানের উপর নিবদ্ধ, লক্ষ্য করছে আরিয়ানের প্রতিটি মুভমেন্ট। ঠোঁটের কোণে হালকা হাসি রিমির। ম্যাচের শেষ মুহূর্ত, আরিয়ানের হাতে বল, সে দ্রুত ছুটে চলছে, বল সামলাচ্ছে, পাশ কাটিয়ে যাচ্ছে একের পর এক খেলোয়াড়। তারপর হঠাৎ লাফ, বল ছুড়ে দেয় আরিয়ান। বল আকাশ ঘুরে গিয়ে পড়ে বাস্কেটের ভেতর। মাঠ কাঁপিয়ে সবাই চেঁচিয়ে বলে ওঠে, ইয়েস ব্রো আরিয়ান। আরিয়ানকে ঘিরে ধরে অন্য সব খেলোয়াড়গুলো। একে একে সবাই আরিয়ানকে জড়িয়ে ধরে, কেউ কাজ চাপড়ায়, কেউ হাই ফাইভ করে। আরিয়ান হেসে ফেলে নরম তৃপ্তির হাসি, এক হাতে চুল পিছিয়ে নেয়। আবার দূর থেকে দাঁড়িয়ে রিমি আরিয়ানকে দেখে যাচ্ছে, হৃদয়ে এক অজানা ঢেউ খেলে যায় তার। ভাবতে থাকে আরিয়ানকে নিয়ে, এত আত্মবিশ্বাসী, এত সাবলীল একজন মানুষ মাঠিয়ে যেন জাদু করেছে। রিমির চোখ আটকে যায় আরিয়ানের ঘামে ভেজা কপাল, দৃঢ় চোয়াল আর চলমান শরীরের গঠনশৈলীতে। রিমি মনে মনে বলে ওঠে, গান গিটারে তো 100-100, খেলায়ও এত ভালো, অলরাউন্ডার দেখছি। মাঠের পাশে যারা সবাই চিৎকার করছে তারা সবাই আরিয়ানের বন্ধু। আরিয়ান মাঠের নেটের বাহিরে এসে তাদের দিকে এগিয়ে যেতে একজন টাওয়াল এগিয়ে দেয়, কেউ পানির বোতল এগিয়ে দেয়। এক এক বন্ধু বলতে থাকে, দোস্ত একেবারে আগুন খেলছিস যাস, সিরিয়াসলি দোস্ত, এইভাবে খেললে তো ডিপার্টমেন্টের টিম জিতে যাবে শিওর। আরিয়ান হাসে। পানির বোতল মুখে তোলার সময় হঠাৎ চোখ যায় তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক অচেনা তরুণীর দিকে। হালকা ভ্রু কুঁচকিয়ে তাকায় আরিয়ান। গোলাপি সালোয়ার কামিজ, ছাড়া চুল, চোখে গভীর এক প্রশান্ত দৃষ্টি, গায়ের গঠন মাধুর্যপূর্ণ, মুখে কোমলতা। ক্লান্ত বিকেলের আলো তার মুখে এক রূপকথার ছায়া ফেলেছে। আরিয়ানকে নিজের দিকে তাকাতে দেখে হালকা কেঁপে ওঠে রিমি। মুহূর্তে হাতের তালু ঘেমে ওঠে, গলা শুকিয়ে যায়। হাতের ব্যাগ সামলিয়ে পেছনে ফিরে দ্রুত হাঁটা দেয় রিমি। আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। আরিয়ান বেঞ্চের ওপর বসে পড়ে। পাশে বন্ধুমহল হাসাহাসি করছে, কথা বলছে আরিয়ানের খেলা নিয়ে, কিন্তু আরিয়ান যেন কিছুই শুনছে না, একদম চুপ করে বসে আছে। আরিয়ানের বন্ধু মেহেদি আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কিরে এমন চুপ হয়ে আছিস কেন? আরিয়ান কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, কিচ্ছু না। তারপর আবার আরিয়ান কাঁধ ঘুরিয়ে তাকায় সে পথের দিকে যেখানে একটু আগে এক অপরূপ তরুণী হেঁটে চলে গিয়েছিল। আরিয়ান হালকা হেসে নিজের মাথায় নিজের টোকা মেরে বলে ওঠে, এইসব কি ভাবছি আমি? মাথা খারাপ হয়ে গেল নাকি আমার? সকাল পেরিয়ে সূর্য এখন মাথার উপর। কম্পিউটারের নীলাভ আলো রায়হানের মুখে পড়ছে। ডেস্কের ওপর ছড়ানো কাগজপত্র, কলম, নোটবুক রয়েছে। চারিদিকে অফিসের নীরবতা। মাঝে মাঝে কিবোর্ড চাপার আওয়াজ আর ফাইলের পাতার হালকা শব্দ শোনা যায়। রায়হানের চোখ কম্পিউটার স্ক্রিনে নিবদ্ধ। অফিসেও তার কোনো বিশ্রাম নেই। ঠিক তখনই অফিসের ওয়ার্ক বয় রায়হানের ডেস্কের কাছে এসে বলে ওঠে, রায়হান ভাইয়া, স্যার আপনাকে ডাকছেন। রায়হান ধীরে ধীরে মাথা নেড়ে বলে ওঠে, যাচ্ছি। রায়হান ধীরে ধীরে তার ডেস্ক থেকে উঠে তার বস মিস্টার মহাসিনের কেবিনের দিকে এগিয়ে যায়। রায়হান কেবিনের দরজায় নক করতে ভেতর থেকে মিস্টার মহাসিন তার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাম ইন। রায়হান ধীর পায়ে কেবিনে প্রবেশ করে। মিস্টার মহাসিন এক পলক রায়হানের দিকে তাকিয়ে আবার কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে বলে ওঠে, বসুন মিস্টার রায়হান। রায়হান মিস্টার মহাসিনের অপোজিটে থাকা চেয়ারে বসে পড়ে। মিস্টার মহাসিন কম্পিউটারের কাজ শেষ করে রায়হানের দিকে তাকিয়ে বলে ওঠে, মিস্টার রায়হান, আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। জি স্যার, বলুন। মিস্টার মহাসিন ভারী কণ্ঠে বলে ওঠে, দুর্ভাগ্যবশত অভিষেক কিছু পার্সোনাল কারণে তোমার স্যালারি কিছুটা কমিয়ে দেওয়া হচ্ছে এই মাস থেকে। রায়হানের কানে যেন বাজ পড়ে, থমকানো কণ্ঠে বলে ওঠে, কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি মিস্টার রায়হান, আমি সত্যি দুঃখিত। আর একটা শুধু তোমার ক্ষেত্রেই নয়, বেশ কয়েকজনের সাথে এমন করতে বাধ্য হচ্ছি আমরা। তোমরা যদি কোথাও ভালো কোনো সুযোগ পাও অবশ্যই সেখানে জয়েন হতে পারো, কিন্তু আমার কোম্পানি আর এই অবস্থায় সব কিছু বহন করতে পারছে না। রায়হানের মনে অন্ধরে একটা চিন্তার ঢেউ বয়ে গেল। এই স্যালারিতে সংসার চালানোই তার জন্য কঠিন হয়ে যায়। এখন যদি স্যালারি কমে যায় তাহলে কিভাবে সবটা সামলাবে সে? মিস্টার মহাসিন একটু জোরালো কণ্ঠে বলে ওঠে, মিস্টার রায়হান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রায়হান মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, জি স্যার। কিছুক্ষণ মিস্টার মহাসিনের সাথে কথা বলে রায়হান নীরবে নিজের ডেস্কের দিকে ফিরে আসে। পা যেন আর তাকে নিয়ে যেতে চাইছে না।
মুহূর্তে মন ভারী হয়ে উঠেছে চিন্তায়। মাস শেষে এই বেতনে কত কষ্ট হয়ে যায় সংসার চালাতে, এখন আবার বেতন কমানো হলো। কি করে কি সামলাবে বুঝে উঠতে পারছে না রায়হান। মাথা ঘোরাতে শুরু করে রায়হানের। ডেস্কের ওপর হাত রেখে মাথা চেপে ধরে রায়হান। হঠাৎ ফোন বেজে ওঠে রায়হানের। চোখ তুলতেই দেখে কল এসেছে রিমির নাম্বার থেকে। ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো। ফোনের ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো শুনে হৃদয় থমকে যায় রায়হানের। কথাগুলো যেন চুম্বকের মতো তার মনকে টেনে নিয়ে গেল অজানা এক অন্ধকারের দিকে। রায়হানের গলা শুকিয়ে আসছে। এ কোন বিপদ তাকে ঘিরে ধরেছে? কোন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে সে? হাসপাতালের সাদা ধূসর করিডর ধরে হন্তদন্ত পায়ে ছুটে আসে রায়হান। বুকের ভেতর কেবল ধকধক করছে, প্রতিটা পা যেন সময়কে হার মানিয়ে এগোচ্ছে। বুকের ভেতরটা ফাঁকা লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কেবিন নাম্বার 205-এর সামনে আসতেই পা থেমে যায় তার। চোখ পড়ে তার পুরো পরিবারের এক বিধ্বস্ত রূপ। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঋষভ, মুখটা থমথমে, চোখ লালচে, দৃষ্টি হাসপাতালের মেঝেতে নিবদ্ধ। পাশের বেঞ্চে বসে আছে রনি, মাকে জড়িয়ে ধরে রেখেছে। আকলিমা বেগম সন্তানের বুকে মাথা রেখে তীব্রভাবে কান্না করছেন। আরেকটি বেঞ্চে বসে আছে রিমি, মাথা নিচু, দু চোখ দিয়ে কেবল পানি গড়িয়ে পড়ছে। ফুপিয়ে কাজ শেষে পাশে তুলি তার কাঁধে হাত রেখে আস্তে আস্তে সান্ত্বনা দিচ্ছে। রায়হান যেন কয়েক মুহূর্ত থমকে যায়। এই দৃশ্য দেখে তার চোখ জ্বালা করে ওঠে, বুকের ভেতর হঠাৎ যেন খালি খালি লাগে। আকলিমা বেগমের চোখ পড়ে রায়হানের দিকে। আকলিমা বেগম চিরচেনা নির্ভরতা কণ্ঠ নিয়ে বলে ওঠে, রায়হান। সবার দৃষ্টি যায় রায়হানের দিকে। আকলিমা বেগম রনির বুকে মাথা ঠেকিয়ে রায়হানের দিকে তাকিয়ে আহাজারি করে ওঠে, রায়হান বাবা, আমার তোর আব্বার কি হইল? ও রায়হান, আমি তো বুঝি নাই কিছুই। ডাক্তার ও তো এখনো কিছু কয় নাই, তোর আব্বারে দেখতেও দিচ্ছে না। রায়হান দ্রুত এগিয়ে যায় মায়ের দিকে, মায়ের পাশে বসে পড়ে। রনির কাছে থেকে আলতো করে মাকে নিজের বুকে টেনে নেয়। রায়হান নরম কণ্ঠে বলে ওঠে, মা এরকম করো না, আমি আছি তো। আকলিমা বেগম রায়হানকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে দেয়। মায়ের কাপা শরীর আর অশ্রু ভেজা মুখ রায়হান অনুভব করতে থাকে নিজের হৃদয়ে। বুকের ভেতর একটুখানি কেঁপে ওঠে। রায়হান ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, আব্বার কি অবস্থা? ঋষভ ভারী কিন্তু শান্ত কণ্ঠে বলে ওঠে, ডক্টর এখনো কিছু জানায়নি দা ভাই, ওনারা এখনো ভেতরে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, শুধু বলেছে অবস্থা সিরিয়াস। রায়হান ঋষভের চোখের দিকে তাকায়। ঋষভের চোখে চিন্তা, ভয়, কষ্ট সব একসাথে ফুটে উঠেছে। রায়হান আবার বলে ওঠে, কিভাবে কি হলো বলো তো? ঋষভ একটু সময় নিয়ে বলে ওঠে, আমি ভার্সিটি শেষ করে বাসায় ঢুকছিলাম, ভাবি আর রিমি তখন রান্নাঘরে ছিল, রনির রুমে ছিল। আব্বা সোফায় বসে থাকা অবস্থায় হঠাৎ কেমন যেন করে উঠলেন, মুখ বেঁকে যাচ্ছিল, চোখ উন্ডে যাচ্ছিল। রায়হান অস্ফুটে বলে ওঠে, আল্লাহ। রনি বলে ওঠে, ভাই আমাকে জোরে ডাক দেয়। তখনই আমি সিএনজি করে আব্বাকে হসপিটালে নিয়ে আসি। সিএনজিতে উঠে রিমিকে বলি তোমাকে ফোন দেওয়ার জন্য। রায়হানের মনে পড়ে রিমির কলের কথা। অফিসে যখন নিজের বেতন, সংসারের চিন্তায় মগ্ন, তখন রিমির কল আসে। রায়হান ফোন কানে নিতেই ওপাশ থেকে রিমি কান্নারত কণ্ঠে বলে ওঠে, দা ভাই, আব্বা আব্বা অসুস্থ হয়ে পড়েছে অনেক, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো এক্ষুনি। সব কাজ ফেলে ছুটে চলে আসে রায়হান। বড় করে নিঃশ্বাস টেনে নেয় রায়হান। রায়হান তুলির দিকে তাকায়। তুলি তার দিকে গভীর দৃষ্টি দিয়ে শান্তভাবে বসে আছে। রায়হান যেন তুলির কাছে শক্তি চাচ্ছে। তুলি রায়হানকে চোখ দিয়ে ইশারা করে, যেন স্পষ্ট বলছে, তুমি শক্ত থাকো, তুমি এখানে শিকড়। রায়হান চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করে নেয়। মায়ের মাথায় হাত রাখে, হালকা চেপে ধরে নিজের বুকের সাথে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসে গম্ভীর মুখে। সবাই ছুটে যায় তার দিকে। রায়হান এগিয়ে গিয়ে বলে ওঠে, ডক্টর, আমার আব্বার কি অবস্থা? আপনার নাম? ডাক্তার ফাইলের দিকে এক ঝলক তাকিয়ে বলে ওঠে, মিস্টার রায়হান, আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না। উনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন দীর্ঘদিন, আর সম্ভবত নিয়মিত প্রেশার মেডিসিন কন্টিনিউ করেননি, যার জন্য আজ পরপর 2বার স্ট্রোক করেছেন তিনি। শারীরিকভাবে তার বর্তমানে অন্তত জটিল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে মুহূর্তেই চারপাশ ভারী হয়ে ওঠে। রিমি মুখে কাপড় চাপা দিয়ে ফুপিয়ে ওঠে। রনি, ঋষভ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রায়হান যেন থমকে দাঁড়িয়ে আছে। তুলি চোখ জলে ভরে ওঠে।
আকলিমা বেগম কান্না করে বলে ওঠে, হায় আল্লাহ, আমার মানুষের কি হইল এসব? রনি শক্ত করে মাকে জড়িয়ে ধরে। রায়হান ধীরে বলে ওঠে, এখন করণীয় কি ডক্টর? ডাক্তার বলে ওঠে, তাকে আমরা এখন হাই অ্যালার্ট অবজারভেশনে রেখেছি। আজ ও আগামীকাল 24 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে, কিন্তু তার ট্রিটমেন্টে কিছু জরুরি ইনজেকশন ও মেডিসিন প্রয়োজন। সেগুলোর দাম একটু বেশি, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো আনতে হবে। রায়হান বলে ওঠে, আমি সব এনে দিচ্ছি, কিন্তু ডক্টর, আমি কি আব্বার সাথে এখন দেখা করতে পারবো? ডাক্তার মাথা নাড়িয়ে বলে ওঠে, এই মুহূর্তে সম্ভব না। পেশেন্টের কাছে এখন কাউকে অ্যালাউ করব না। দেখার মতো অবস্থায় হলে অবশ্যই জানাবে। ডাক্তার চলে গেলে একজন নার্স প্রেসক্রিপশনের কাগজ রায়হানের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এগুলো এমার্জেন্সি, আনার চেষ্টা করুন আর আজকে এবং আগামীকালের বিল অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন, তাড়াতাড়ি করুন। রায়হান মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, জি। নার্স চলে যায়। আকলিমা বেগম উচ্চস্বরে কান্না করে যাচ্ছে। রায়হান কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মায়ের দিকে এগিয়ে গিয়ে মাকে বুকে জড়িয়ে নিয়ে বলে ওঠে, মা, তুমি কেঁদো না, আমি আছি তো। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আর আমার উপর বিশ্বাস রাখো। এই সংসারে যতটুকু প্রয়োজন, যতটুকু লড়াই, সবটা আমি করব মা। আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করে যাব। আল্লাহ একটু সহায় হলে আমি আব্বার কিছুই হতে দিব না। আকলিমা বেগম রায়হানকে জড়িয়ে ধরে আবারও ফুপিয়ে ওঠে। রায়হানের চোখেও পানি জমা হয়, কিন্তু রায়হান গড়িয়ে পড়তে দেয় না। রায়হান ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি কোথায়? ঋষভ বলে ওঠে, কোচিং গেছে। জানে কিছু? তুলি ধীরে বলে ওঠে, না, রুহি কোচিং যাওয়ার পর আব্বা অসুস্থ হয়ে পড়েন। রায়হান এক পলক তুলিকে দেখে নিয়ে আবার ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, ঋষভ, রুহির কোচিং গিয়ে ওকে নিয়ে আয়, আগে থেকে কিছু জানাস না। ঠিক আছে দা ভাই। রায়হান এইবার রনির দিকে তাকিয়ে বলে ওঠে, রনি, মা রিমি আর তুলির দিকে খেয়াল রাখিস, আমি ওষুধগুলো নিয়ে আসি। রনি মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে দা ভাই, তুমি চিন্তা করো না। রায়হান প্রেসক্রিপশন হাতে নিয়ে করিডর পেরিয়ে চলে যায়। করিডোরের আলো আর ছায়ার ফাঁকে তার চেহারায় ভেসে ওঠে এক যোদ্ধা দৃঢ়তা, যা চারপাশে ছড়িয়ে আছে ভয়, অশ্রু আর অনিশ্চয়তা। কিন্তু মানুষটা ভাঙেনি, ভাঙতে সে চায়ও না, কারণ এই পরিবারের চালিকা শক্তির একটাই নাম, রায়হান। হাসপাতালে ফার্মেসি কাউন্টার থেকে ওষুধগুলো নিয়ে দ্রুত নার্সের কাছে দিয়ে আসে। এরপর হাসপাতালের বিল কাউন্টারের দিকে চলে যায়। কাউন্টার থেকে বিল শুনে নিজের ওয়ালেটে খুঁটে খুঁটে দেখে এত টাকা তার কাছে এই মুহূর্তে নেই। অবশেষে বাধ্য হয়ে নিজের এক ঘনিষ্ঠ ফ্রেন্ডকে কল করে নিজের সমস্যার কথা জানিয়ে টাকা ধার নিয়ে বিল মিটিয়েছে রায়হান। রায়হান এখন দাঁড়িয়ে আছে করিডোরের এক প্রান্তের বড় থাই গ্লাসের সামনে, দৃষ্টি নিবদ্ধ সামনে থাকা ব্যস্ত শহরের দিকে। বাইরে সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু সূর্যের আলোটা মলিন হয়ে আছে, এক ধরনের ক্লান্ত আলো, যেন দিনটা অবসন্ন হয়ে পড়েছে। ঠিক রায়হানের মতো। রায়হানের ভেতরটা কেমন হিম হয়ে আছে, মাথার ভেতর চিন্তা যেন কিলবিল করছে। অফিস জানিয়ে দিল বেতন কমিয়ে নেওয়া হবে, বাবার অসুস্থতা, পরিবার, সংসার খরচ, সব মিলিয়ে মাথাটা ফেটে যাচ্ছে রায়হানের। কিভাবে সামলাবে সবকিছু? মনের ভেতর থেকে প্রশ্ন উঠে আসে, কিন্তু উত্তর নেই। ঠিক তখনই রায়হান অনুভব করে তার কাঁধে কারো কোমল হাতের স্পর্শ। পাশে তাকায় রায়হান, তুলি দাঁড়িয়ে আছে। তুলির চোখে স্পষ্ট উদ্বেগ, কিন্তু ঠোঁটে এক টুকরো শান্ত স্নেহ। তুলি আলতো করে বলে ওঠে, এত চিন্তা করো না প্লিজ। রায়হান পলক না ফেলে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি মোলায়েম কণ্ঠে বলে ওঠে, তুমি তো এই পরিবারের শক্তি, এই পরিবারের সব থেকে বড় স্তম্ভ। তোমাকে দেখে সবাই সাহস পায়, ওরা সবাই তোমাকে অনেক ভরসা করে। রায়হান চোখ নামিয়ে নেয়, গলার নিচে যেন একটা দলা পাকিয়ে উঠছে। কম্পিত ঠোঁটে বলে ওঠে, তুলি, আমার খুব ভয় লাগছে এখন। এদের এত ভরসা আমাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। সত্যি খুব ভয় হচ্ছে আমার। আব্বাকে এই হাসপাতালে দেখে আমার মনে হচ্ছে আমার চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছে। একটা অদৃশ্য ভয় আমাকে পেছন থেকে চেপে ধরছে। আমার মনে হচ্ছে আমি পারবো না, হেরে যাব আমি দুনিয়ার কাছে। তুলি রায়হানের মুখের দিকে তাকায়, অবাক হয়। এই প্রথম সে রায়হানকে এমন ভেঙে পড়তে দেখছে। এই মানুষটা তো পাহাড়ের মতো চুপচাপ কিন্তু দৃঢ়।
শক্ত মনোবল সম্পন্ন মানুষ। তুলি রায়হানের হাত খুব শক্ত করে ধরে বলে ওঠে, রায়হান, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? তুমি যদি এমন করো তাহলে তো আমরা সবাই ভেঙে পড়বো। আমি, রনি, ঋষভ, রুহি, রিমি, এমনকি তোমার মা বাবাও তোমাকে দেখে সাহস পায়। রায়হান, তুমি তো আমাদের সেই বড় পাথরটা, যেখানে আমরা নিরাপদে থাকি। আমরা তোমার ছায়ায় দাঁড়িয়ে থাকি। তুমি যদি ভেঙে পড়ো, এ পরিবার তো শেষ হয়ে যাবে। তুমি তো এই পরিবারের শিকড়, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। যদি তুমি নিজেকে এভাবে ভেঙে ফেলো, তাহলে আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারবো না। রায়হান চোখ তুলে থাকায় তুলির দিকে। সেখানে আছে বিশ্বাস, ভরসা আর একান্ত ভালোবাসা। রায়হানও তুলির হাত শক্ত করে ধরে বলে ওঠে, তুলি, আমার জন্য দোয়া করো, যেন আমি সবটা সামলাতে পারি, এই পরিবারের সবাইকে আগলে রাখতে পারি। তুমি পারবে রায়হান, ইনশাআল্লাহ তুমি পারবেই। এই পরিবারকে ভালো রাখা আল্লাহ তোমাকে দায়িত্ব হিসেবে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই দায়িত্বে কখনো পিছিয়ে যাবে না, সেটা আমি জানি। কিন্তু তুমি কি জানো, আল্লাহ যার কাঁধে দায়িত্ব দেন, তাকে সেই দায়িত্ব পালনের শক্তিটাও দেন। রায়হান তুলির হাতে একটা চুমু এঁকে দেয়, যেন নীরব ভালোবাসায় এক অনাড়ম্বর অঙ্গীকার। তুলিও রায়হানের হাতে আলতো চুমু দেয়, রায়হানকে যেন নীরবে জানিয়ে দিচ্ছে, আমি আছি আর সবসময় থাকবো। করিডোরের আলোটা একটু উজ্জ্বল হয়ে ওঠে। রায়হানের মনে হয় ঝড় যতই হোক, এই একজোড়া হাত ধরেই সে পার করে দিবে সব বিষয়, সব অন্ধকার। তুলি আস্তে করে বলে ওঠে, চলো আমার কাছে যাই। চলো। বিকালের আলো বেশ কমে এসেছে। কোচিং শেষ করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাইরে বেরোতে থমকে দাঁড়ায় রুহি। ঋষভ দাঁড়িয়ে আছে, এমনটা কখনোই হয়নি। রুহি আস্তে করে বলে ওঠে, ভাইয়া। রুহি তাড়াতাড়ি ঋষভের দিকে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, তুমি এখানে কেন এসেছো? ঋষভ রুহির দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলেও আজ যেন ব্যর্থ হচ্ছে। চোখেও ক্লান্তির রেখা স্পষ্ট। নিজেকে একটু স্বাভাবিক করে বলে ওঠে, এইদিকে একটু কাজ ছিল, ভাবলাম তোকে সাথে করে নিয়ে যাই, তাই দাঁড়িয়ে আছি, চল। রুহি কিছুটা বিস্ময় নিয়ে বলে ওঠে, আচ্ছা চলো। ঋষভ হাত উঁচিয়ে রিকশা ইশারা দিতেই একটি রিকশা চলে আসে। ঋষভ রুহির হাত ধরে রিকশায় উঠিয়ে নিজেও বসে। রুহি বলে ওঠে, তুমি কি রিকশা আগেই ঠিক করে রেখেছিলে নাকি? এমনি দাঁড়িয়েছিল, বললাম আমাদের নিয়ে যেতে উনিও যাবেন তাই। রুহি আর কিছু জিজ্ঞেস করে না, সামনের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর রিকশা বাম দিকে ঘুরতে রুহি ভ্রুকুচকিয়ে বলে ওঠে, ভাইয়া, এটা তো বাসায় যাওয়ার রাস্তা না, কোথায় যাচ্ছি আমরা? ঋষভ একটু ভেবে বলে ওঠে, সামনে একটা ছোট্ট কাজ আছে, ওইটা শেষ করে বাসায় চলে যাব। রুহি সামান্য রাগ নিয়ে বলে ওঠে, ভাইয়া, তাহলে আমাকে সঙ্গে করে আনলে কেন? আমি তো নিজেই চলে যেতে পারতাম। বাসায় গিয়ে পড়া লাগবে আমার। তুমি তো জানো এখন প্রতিটা মিনিট কতটা ইম্পর্টেন্ট আমার জন্য। একদিন একটু লেট হলে কিচ্ছু হবে না, আর আমি বললাম তো বেশি সময় লাগবে না। রুহি চুপ করে যায়। রিকশা চলতে থাকে। কিছু সময় পর রিকশা এসে থামে হাসপাতালের সামনে। রুহি চোখ বড় বড় হয়ে যায়। রুহি ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, হসপিটাল কেন এসেছে এখানে? কার কি হয়েছে? চল, ভেতরে গেলেই বুঝতে পারবি। রুহি ভয় পেয়ে যায়, কম্পিত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া বলো প্লিজ, সবাই ঠিক আছে তো? কি হয়েছে? ঋষভ আর কোনো উত্তর না দিয়ে শুধু রুহির হাত ধরে টেনে নিয়ে যায় ভেতরে। রুহি বারবার প্রশ্ন করতে থাকে ঋষভকে, কিন্তু ঋষভ যেন মুখে তালা এঁটে রয়েছে। হাসপাতালের করিডর দিয়ে হেঁটে কেবিনের সামনে আসতে রুহির পা আটকে যায়। চোখ ছানা বড়া হয়ে যায় তার পুরো পরিবার সেখানে, কিন্তু আব্বা অনুপস্থিত। আকলিমা বেগম পাথরের মতো বসে আছে, চোখে জল রয়েছে তার। রিমি চুপচাপ কাঁদছে। রুহি যেন বুঝে ফেলল ভয়ঙ্কর কিছু হয়েছে। রুহি দৌড়ে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। কম্পিত কণ্ঠে বলে ওঠে, মা, মা, তুমি কাঁদছো কেন? সবাই এখানে কেন? আব্বা কোথায়? আর কার কি হয়েছে মা? প্লিজ বলো। আকলিমা বেগম ফুপিয়ে ওঠে। মেয়ের মুখ ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, শোনা মা আমার, তোর আব্বা নাকি 2 বার স্ট্রোক করেছে, অবস্থা নাকি ভালো না। এই কথা শুনে রুহির পুরো শরীর যেন অবশ হয়ে আসে। আশেপাশে সবকিছু যেন স্তব্ধ হয়ে যায় এক মুহূর্তে। তারপর চিৎকার করে কান্না করে বলে ওঠে, কি বলছো মা? কি বলছো তুমি? আব্বা কই? আমি আব্বার কাছে যাবো এক্ষুনি। রুহি উঠে দাঁড়িয়ে কেবিনের দিকে ছুটে ছুটে যেতে নিলে রায়হান তাকে তাড়াতাড়ি আগলে নেয়, জড়িয়ে ধরে নিজের আদরের ছোট্ট বোনকে।
রুহি রায়হানকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলে ওঠে, দা ভাই, আমার আব্বা কই? আমি যাব আব্বার কাছে। ভাইয়া, আমাকে কেন মিথ্যা বলে নিয়ে এলে? আমার আব্বা কই দা ভাই? আমি যাব আব্বার কাছে। রায়হান বোনকে বুকে চেপে ধরে রাখে, তার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, রুহি, বোন আমার, কান্না করে না সোনা, আব্বার কিছু হবে না। তুই আল্লাহকে ডাক, দোয়া কর আব্বার জন্য। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তুই জানিস না, তুই কান্না করলে আমার সহ্য হয় না। দা ভাই, আমার তো কষ্ট হচ্ছে। আমি আব্বার কাছে না গেলে শান্তি পাবো না। রায়হান গলায় ভার চাপা কণ্ঠে বলে ওঠে, আব্বার কেবিনে এখন কেউ ঢুকতে পারবে না বোন, তুই কান্না অফ কর, শক্ত কর একটু নিজেকে। রুহি রায়হানের বুকে মাথা ঠেকিয়ে কান্না করতে থাকে। ঋষভ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে, তার দৃষ্টিতেও রয়েছে পানি। রিমি চোখ মুছে কিছু মুহূর্তেই চোখ পানিতে ভরে যায়। আকলিমা বেগম হাত জোড় করে মাথা নিচু করে আল্লাহকে ডাকতে থাকে। তুলি তাকিয়ে আছে রুহির দিকে। বাবা মায়ের জন্য সন্তানের কত কষ্ট হয়। বাবা মা অসুস্থ হলে সন্তান কেমন পাগলের মতো করে। তার তো বাবা মাও নেই। সন্তানও পৃথিবীর আলো দেখার আগে পৃথিবী ছেড়ে চলে গেল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে তুলির। সন্ধ্যা ঘনিয়ে আসে। একটা ঘূর্ণায়মান ছায়া পড়ে হাসপাতালের থাই গ্লাসগুলোতে। হাসপাতালের 3 তলার একটা করিডোরে পুরো একটা পরিবার হাত ধরে বুক চেপে প্রার্থনায় রত। রাত কেটেছে হাসপাতালের ধূসর করিডরে, মাথার ওপর টিমটিমে আলো আর হৃদয়ের মধ্যে এক চাপা উৎকণ্ঠা নিয়ে। রাতটুকু নিঃশব্দ যুদ্ধের মতো পার করেছে রায়হান ও তার পরিবার। সকালের আলো ফুটে বেলা বাড়লে রায়হান হাসপাতাল থেকে সোজা অফিসে চলে যায়। দায়িত্ব যেন তাকে ঠেলে নিয়ে যায় প্রতিদিনের লড়াইয়ের দিকে। অফিসে না গেলে চলবে না, সবকিছু আটকে যাবে। তাই তাকে অফিসে যেতেই হবে। ঋষভ আজ ভার্সিটিতে না গেলেও নিজের সব টিউশনগুলো শেষ করে দুপুরের আগে আগে হাসপাতালে চলে আসে। ঋষভ হাসপাতালে আসার পর রনি আর রিমিও টিউশনে চলে যায় এবং শেষ করে দ্রুত হাসপাতালে ফিরে আসে। রুহি সারাদিন হাসপাতালের করিডোরে বসে বসে পড়েছে। পড়ার ইচ্ছে একদমই নেই তার, কিন্তু সামনে পরীক্ষা, পড়া লাগবেই। কোচিং টাইম হলে হাসপাতাল থেকেই কোচিংয়ে গেছে সে। বই খাতা আর চোখে জল দুটোই সমানভাবে সাক্ষী হয়ে আছে এই বিপদের দিনে। তুলি সকালে বাসায় ফিরে রান্না করে সবার জন্য খাবার প্রস্তুত করে আবারও হাসপাতালে চলে আসে। সন্ধ্যের দিকে রায়হান অফিস শেষে হাসপাতালে এসে দেখে একটু হলেও আশার আলো দেখা যায়। বাবার অবস্থা স্থিতিশীল, ধীরে ধীরে উন্নতির দিকে। একজন একজন করে দেখা করার অনুমতি মিলেছে। সকালে সে বিষণ্ণতা এখন একটু প্রশমিত। সবাই একে একে কেবিনে গিয়ে দেখে এসেছে রনক শেখকে, যিনি এখন নিঃশব্দে শুয়ে আছেন, দুর্বল শরীর, চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক। রায়হান বুঝে যায় সবাই এইভাবে একসাথে হাসপাতালে পড়ে থাকলে চলবে না। সবাইকে দায়িত্ব ভাগ করে নিতে হবে। কেউ হাসপাতালে থাকবে, কেউ বাসায় গিয়ে রেস্ট করে আবারও আসবে হাসপাতালে, আরেকজন বাসায় যাবে। আকলিমা বেগমকে বাড়ি যাওয়ার জন্য কিছুতে রাজি করানো গেল না। অগত্যা আকলিমা বেগম আর রনিকে হাসপাতালে রেখে সবাই বাসায় চলে যায়। রায়হান আর ঋষভ বাসায় ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। তুলি রান্নাঘরে রাতের খাবার রান্না করছে। রিমি আর রুহি নিজেদের রুমে। পুরো বাড়ি অদ্ভুত নীরব হয়ে আছে। নীরবতা ভেঙে ঋষভ বলে ওঠে, ভাই, আব্বা এত কি চিন্তা করতো? এত কিসের মানসিক প্রেসারে ছিল আব্বা? রায়হান কিছু সময় চুপ থেকে বলে ওঠে, সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু কেমন যেন মনে হতো আব্বা কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। ওনার চোখে মুখে সব সময় চাপা চিন্তার ছাপ দেখতাম। অস্বাভাবিক লাগতো। কিছু জিজ্ঞেস করলেও এড়িয়ে যেত। ঋষভ দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আসলেই বুঝতে পারছি না কি হচ্ছে। এই সময় রান্নাঘর থেকে চামচ পড়ে যাওয়ার শব্দ ভেসে আসলে রায়হান উঠে রান্নাঘরের দিকে চলে যায়। তুলি তখন তরকারি নামাচ্ছে। রায়হানকে রান্নাঘরে দেখে তুলি বলে ওঠে, কিছু লাগবে তোমার? না, ভাবলাম দেখে যাই রান্না শেষ হলো কিনা। প্রায় শেষ, আর একটু বাকি। তাড়াতাড়ি গুছিয়ে ফেলো। ঋষভ আর রিমি আবার হাসপাতালে যাবে। ওরা গেলে রনি আবার আসবে। অনেক রাত হয়ে যাচ্ছে তো। আচ্ছা, হয়ে যাবে এক্ষুনি। রায়হান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বোনদের রুমের দিকে চলে যায়। দরজা নক করলে ভেতর থেকে রিমি বলে ওঠে, দরজা খোলা আছে। রায়হান ভেতরে ঢুকে দেখে রুহি ঘুমিয়ে পড়েছে। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ। রিমির হাতে বই ছিল। রায়হানকে দেখে বই বন্ধ করে উঠে বসে। রায়হান ধীরে ধীরে বিছানার পাশে বসে বলে ওঠে,
তুই রেডি হয়ে নে তাড়াতাড়ি, খাবার প্যাক হচ্ছে। তোকে আর ঋষভকে তো আবার যেতে হবে হসপিটালে। আচ্ছা দা ভাই। রায়হান রুহির মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। রায়হান ধীরে বলে ওঠে, শরীরটা ভেঙে পড়েছে আমার সোনা বোনটার। রিমি নরম স্বরে বলে ওঠে, অনেক কান্না করেছে, অনেক বুঝিয়েছি, কিন্তু কান্না চাপিয়ে রাখতে পারেনি। রায়হান রুহির কপালে স্নেহের পরশ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, তুই রেডি হয়ে আয়। 5 মিনিটে আসছি দা ভাই। রায়হান ফিরে এসে ড্রয়িং রুমে সোফায় বসে। ঋষভ বসে ফোন চালাচ্ছিল। রায়হানকে দেখে ফোন অফ করে ফেলে। রায়হান ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আর রিমি গিয়ে রনিকে পাঠিয়ে দিস। মা তো কিছুতেই আসবে না, কিন্তু রনির একটু বিশ্রাম দরকার। আচ্ছা দা ভাই। রিমি, আব্বা আর মায়ের দিকে খেয়াল রাখিস। চিন্তা করো না, ঠিক হতো দেখবো। তুলি খাবারের প্যাকেট সামনে রেখে ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, সব খাবার এখানে গুছিয়ে দেয়া আছে, মায়ের জন্য একটু ফলও কেটে দিয়েছি। ঠিক আছে ভাবি। ঋষভ ও রিমি নিজেরা খেয়ে খাবারের প্যাকেট নিয়ে বেরিয়ে যায়। রায়হান দরজার কাছে দাঁড়িয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। বাইরে ঘন অন্ধকার। রায়হানের চোখের সামনে ধোয়ার মতো ভাসতে থাকে তার আব্বার হাসি মুখ। ঋষভ অয়নকে পড়াচ্ছে। বইয়ের পৃষ্ঠাগুলো সামনে খুলে থাকলেও মন তার অন্য কোথাও। চোখে মুখে ক্লান্তি, আচরণে এক ধরনের উদাসীনতা। পরিবারের ভেতর যখন এমন দুশ্চিন্তা ঘনিয়ে আসে, প্রিয়জনের শরীর যখন লড়ছে অনিশ্চয়তার সঙ্গে, তখন আর কিছুর প্রতি মনোযোগ রাখা কঠিন। গতকাল রনক শেখের অবস্থা কিছুটা উন্নত হলেও আজ আবার শরীরের অবনতি দেখা দিয়েছে, যার জন্য দুশ্চিন্তা ঘিরে ধরে আছে ঋষভকে। অয়ন নির্বাকভাবে পড়ছে, মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে ঋষভের দিকে, কিন্তু ঋষভ আজ কেমন যেন অচেনা, প্রতিদিনের মতো না। অয়ন কিছু না বললেও পাশের ঘর থেকে অরিন ঠিকই লক্ষ্য করেছিল বিষয়টা। ঋষভের কপালে ভাঁজ, চোখে ক্লান্তি, চেহারায় গ্লানি। এমন ঋষভকে আগে কখনো দেখেনি অরিন। ঋষভের মন খারাপ তা যেন তার চোখে স্পষ্ট ফুটে উঠেছে। মাঝে মাঝে দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখছে অরিন। কি যেন একটা অজানা উদ্বেগে তার বুক ধড়ফড় করে যাচ্ছে। কি হয়েছে ঋষভ ভাইয়ের? এমন মন খারাপ কেন তার? পড়ানো শেষ করে ঋষভ বেরিয়ে যাবে, এমন সময় পেছন থেকে অরিন বলে ওঠে, ঋষভ ভাই।